হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমরা জিওমেট্রি সিরিজ তো দেখছোই, এর পাশাপাশি তোমরা কি দেখবে না, এখন থেকে আমরা প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3টি ক্লাস এমন রাখবো যেখানে আমরা মিসেলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। এবং এই কোশ্চেনগুলো আমরা এমন প্রশ্ন সলভ করব যেগুলো কিন্তু তোমাদের প্রবলেম হবেই পরীক্ষা হলে। তো এমন কিছু ট্রিক্স লুকিয়ে আছে যেগুলো তোমাদের জানতে হবে, এবং জানতে গেলে এই ক্লাসগুলো তোমাদের ফলো করতে হবে। তো আজকে আমাদের প্রথম ক্লাস, যেখানে 10টি স্পেশাল প্রশ্ন সলভ করব। তো চলে আসি প্রথম প্রশ্নে। গাইজ, কোশ্চেন নাম্বার 1-এ কী বলা হয়েছে দেখো, এ নাম্বার ওয়েন ডিভাইডেড বাই দ্য সাম অফ 335 অ্যান্ড 265। তাহলে একটি নাম্বার ধরে নাও, নাম্বারটি হচ্ছে এন। এই নাম্বারটিকে 335 এবং 265 এর সাম দিয়ে ভাগ করা হয়েছে। 335 আর 265 সাম কত? 335 প্লাস 65 মানে হচ্ছে এখানে 100, আর 300 200 500 আগে 600, তার মানে 600 দিয়ে ভাগ করা হলো। এবং ভাগ করার ফলে কি পাওয়া গেল না, দেখা গেল 335 এবং 265 এর বিয়োগফল যা, তার 3 গুণ আমার কোশেন্ট হয়েছে। কোশেন্ট মানে কি? ভাগফল। আর 335 থেকে 265 বিয়োগ করলে মানে কত হবে? 70 পাবো। আর 70-এর 3 গুণ মানে হচ্ছে 210। তাহলে 210 হচ্ছে আমার কি? ভাগফল। এবং 35 পাওয়া গেছে রিমাইন্ডার। রিমাইন্ডার কত পাওয়া গেল? 35। তাহলে আমাকে এনের ভ্যালু নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে এন সমান আমরা কি লিখতে পারি না, 600 ইন্টু 210 প্লাস 35। আর 600 ইন্টু 21, 6 × 21 মানে হচ্ছে কত না, তোমার হচ্ছে 126। তার পেছনে 3টে শূন্য প্লাস 35, তার মানে 126035, মানে অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। দেখো, কোশ্চেন নাম্বার 2-তে কী বলা হয়েছে? দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজড টু মেজার এক্স্যাক্টলি দ্য লেন্থস 5 মিটার 25 সেন্টিমিটার, 7 মিটার 35 সেন্টিমিটার অ্যান্ড 4 মিটার 90 সেন্টিমিটার ইজ। তার মানে কি, সবথেকে বড় কোন লেন্থটা ইউজ করে আমি 5 মিটার 25 সেন্টিমিটার লেন্থকেও মাপতে পারবো, 7 মিটার 35 সেন্টিমিটার লেন্থকেও মাপতে পারবো, এবং 4 মিটার 90 সেন্টিমিটারকেও মাপতে পারবো। তার মানে কি, এদের এইচসিবি আমাকে নির্ণয় করতে হবে, বা কমন ফ্যাক্টর আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, যখন তোমরা 5 মিটার 25 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, তোমরা ছোটোবেলায় কী শিখেছিলে? একে সেন্টিমিটার ট্রান্সফার করে নাও। তার মানে কি, 525 সেন্টিমিটার। তাহলে 525, 735 এবং 490 এর এইচসিবি আমাকে নির্ণয় করতে হবে। আমি তোমাদের বলবো যে তোমরা 525, 735, 490 না করে এগুলোকে ফ্র্যাকশনে ট্রান্সফার করো, দেখো আরও ইজি হবে। দেখো, 25 সেন্টিমিটারকে তোমরা কি লিখতে পারো না, 25 সেন্টিমিটারকে যদি মিটারে ট্রান্সফার করি, আমি 25/100 লিখবো, 25/100 লিখবো। 35কে কী লিখবো? 35/100 লিখবো মিটার করলে। আর 90কে কী লিখবো? 90/100 লিখবো মিটারে ট্রান্সফার করলে। তাহলে আলটিমেট কী হলো? 5 পূর্ণ 25/100, 25/100 কাটাকুটি হয়ে গেলে কত হলো? 1/4। তাহলে 5 পূর্ণ 1/4 হয়ে গেল। আর 5 পূর্ণ 1/4 আমরা কি লিখতে পারি না, 21/4। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। আর 35/100 কাটাকুটি হয়ে কত হচ্ছে? 5 7 35, 5 20 100। তার মানে কত? 7 20 140 প্লাস 7 147/20। সিমিলারলি তাহলে এটা কত হচ্ছে? 7 পূর্ণ 7 20। আর সিমিলারলি দেখো, 4 পূর্ণ কত? 90/100 মানে 9/10। তাহলে 4 পূর্ণ 9/10কে আমরা কী লিখবো? 4 10 40 প্লাস 9 49/10। তাহলে ফ্র্যাকশনের এইচসিএম নির্ণয় করতে গেলে আমার কী করতে হয় না, নিউমিনেটর বা লবের এইচসিএফ এবং হরের এলসিএম, তাই তো? তার মানে এইচসিএফ অফ নিউমিনেটর বাই এলসিএম অফ ডিনোমিনেটর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচসিএফ অফ নিউমিনেটর কত? 21, 147 আর 49। এদের এইচসিএফ কত হবে? এদের কমন ফ্যাক্টর কি? দেখো, কমন ফ্যাক্টর কত? 7। তার মানে এইচসিএফ কত হলো? 7। আর এলসিএম কত? 4 20 আর 10-এর এলসিএম বাচ্চারা বলতে পারবে কত? 7/20। তাহলে 7/20 কী হলো না, মিটার হলো। আমাকে আনসার কি? সেন্টিমিটারে চেয়েছে। তার মানে একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই গল্প শেষ। তার মানে 35 সেন্টিমিটার হচ্ছে সব থেকে ছোটো সেই লেন্থ যেটা দিয়ে আমি 5 মিটার 25 সেন্টিমিটারকেও মাপতে পারবো, 7 মিটার 35 সেন্টিমিটারকেও মাপতে পারবো, এবং 4 মিটার 90 সেন্টিমিটারকেও মাপতে পারবো। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে আসি। সিম্পলিফাই কী বলেছে? 3x ইন্টু x মাইনাস 6 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 প্লাস 24 মাইনাস এক্স কিউব। আচ্ছা, তাহলে এই ধরনের সিম্পলিফিকেশনগুলো করার জন্য তুমি 4টে অপশানে দেখবে যেখানে মিল আর অমিল কী আছে। দেখো, সবকটার প্রথম টার্ম কি? 15। তার মানে 15 এখানে প্রত্যেকটাতেই আছে, মানে 15 তো আনসারে থাকবেই।
-12x প্লাস 12x মাইনাস 12x প্লাস 12x, তাহলে আমাকে 12xকে টার্গেট করতে হবে, কারণ এটা মাইনাস হবে না এর আগে প্লাস হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। 4x² প্রত্যেকের আগে কি প্লাস, তার মানে 4x² প্লাস 4x² থাকবেই। আর এক্স কিউবকেও আমি দেখতে পাচ্ছি প্লাস মাইনাসের ডিফারেন্স আছে, তার মানে কি এক্স কিউবকে আমাকে টার্গেট করতে হবে। এক্স কিউব আমি দেখতে পাচ্ছি, দেখো এক্স কিউবের আগে মাইনাস আছে এবং এখানে একটি এক্স কিউব আছে, আর কোথাও এক্স কিউব হতে পারছে না। 3x × x হলে 3x², তাই তো? তাহলে এক্স কিউব একটি আছে, তার মানে মাইনাস এক্স কিউব হবেই, তার মানে প্লাস যেখানে যেখানে আছে সেগুলোকে কী করে দাও, অমিট করে দাও। তার মানে এ আর ডি অপশান প্রথমেই অমিট হয়ে গেল, বাকি পড়ে হলো বি আর সি। তাহলে বি আর সি এর মধ্যে এখানে অমিল কী আছে না 12x এর আগে প্লাস 12x এর আগে এখানে মাইনাস, তাহলে 12x এর আগে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমার ডিসাইড করতে হবে। দেখতে পাচ্ছি এখানে 3x × 6 করলে কী হয় -18x, তাই তো? আর এখানে দেখতে পাচ্ছি কী আছে না +6x, তাহলে -18x আর +6x করলে কত হচ্ছে না -12x, তাহলে -12x একমাত্র অপশান সিতেই আছে, তার অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাই এত বড় সিম্পলিফিকেশানে যত বড়ই থাকুক না কেন, আমি সব সিম্পলিফিকেশানে কিন্তু সব টার্ম বারবার লিখে লিখে সলভ করার কোনো প্রয়োজন নেই। টার্গেট করবো যে কোথায় কোথায় অমিল আছে, সেই অমিলগুলোকে খুঁজে বার করলেই আমি আনসার পেয়ে যাব। চলে এই পরের প্রশ্নে। sec 4a = cosec 3a - 50 ডিগ্রি। আমরা জানি কি যে sec থিটা = আমরা কী লিখতে পারি, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, তাই তো? বা ভাইস ভার্সা cosec থিটা = sec of 90 - থিটা, তাই তো? তাহলে sec 4 এর জায়গায় আমি কী লিখতে পারি, sec 4 এর জায়গায় আমি লিখতে পারি cosec 90 - 4a, তাহলে cosec 90 - 4 এদিকে cosec 3a - 15, তাহলে cosec cosec কী হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 4a = 3a মাইনাস 50 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আমি পেয়ে যাবো, এর ভ্যালু পেয়ে যাবো। দেখো 3a + 4a মানে 7a, 90 + 50 কত 140, তাহলে সেখান থেকে এর ভ্যালু কত হলো গো, এর ভ্যালু হয়ে গেলো 20, এর ভ্যালু পেয়ে গেলাম 20। আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু, a + 75, তাহলে এর ভ্যালু যদি 20 হয় তাহলে 20 + 75 কত হবে, 20 + 75 কত হবে না 95, তার মানে অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন বলা হয়েছে পার্সন 1.75 মিটার টল কাস্ট এ 2 মিটার শ্যাডো। খুব ভালো কথা। তাহলে শ্যাডো তৈরি করার জন্য একটা লাইট দরকার, ধরলাম সানলাইট। তাহলে এই সানলাইটের জন্য একটা মানুষের যার লম্বা হচ্ছে 1.7 মিটার, সরি 1.75 সেন্টিমিটার, তার শ্যাডো তৈরি হচ্ছে যার শ্যাডোর লেন্থ 2 মিটার, তাই তো? তাহলে ধরলাম এই মানুষটাকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবং তার শ্যাডো হচ্ছে এতটা দূরে, ঠিক আছে? তাহলে এই যে লেন্থ, এই যে শ্যাডোর লেন্থ আর মানুষটির লেন্থের এখানে ভ্যালু বলা হয়েছে। মানুষের লেন্থ যখন 1.75 মিটার, তখন শ্যাডো হচ্ছে কত 2 মিটার, তখন শ্যাডো হচ্ছে কত 2 মিটার। এটা হওয়ার কারণ হচ্ছে কি না এই যে লাইটটি আসছে, এই লাইটটির জন্যই শ্যাডো তৈরি হচ্ছে। তার মানে এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এবং এই যে অ্যাঙ্গেলটি ফর্ম করেছে সেই অ্যাঙ্গেলটি হচ্ছে ওই সময়ের সান বা সূর্যের কি উন্নতি কোণ, ঠিক আছে? এবং এই সময় যদি অন্য কারো কোনো একটি বস্তুর শ্যাডো তৈরি হয়, ঠিক আছে, সেখানে কিন্তু এই কোণটি, যে কোণটিকে আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেই থিটা কিন্তু সবসময় সেম থাকবে। এবং সেটাই প্রশ্নে বলা হয়েছে অ্যাট দ্য সেম টাইম ইনস্ট্যান্স এ ল্যাম্প পোস্ট কাস্ট এ শ্যাডো অফ 6.4 মিটার। তার মানে কি এই ল্যাম্প পোস্টটি ধরো এর থেকে উঁচু হতে পারে, কিন্তু এই সময় কি হচ্ছে না এই অ্যাঙ্গেলটি কিন্তু উন্নতি কোণটি কিন্তু একই আছে, এখানেও থিটাই আছে, ঠিক আছে? কিন্তু আমাকে ল্যাম্প পোস্টের হাইট বলে দেয়নি, আমাকে শুধু বলে দিয়েছে কি শ্যাডোর লেন্থ কত 6.4, আমাকে ল্যাম্পপোস্টের হাইট নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি থিটা সেম আছে। থিটা মানে কি, আমি এখানে লিখতে পারি যে ট্যান থিটা, এখানে দেখতে পাচ্ছি এটি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ট্যান থিটার সমান কি লিখবো 1.75/2, তাই তো? ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এখানে যে রেশিও তৈরি হবে এখানেও ট্যান থিটার ভ্যালু যা হবে এখানেও ট্যান থিটার ভ্যালু তাই হবে। তার মানে রেশিও যদি সেম হয় তার মানে কি 2 এখানে 6.4 গুণ হয়েছে, মানে কত গুণ হয়েছে না 3.2 গুণ। তার মানে 1.75 3.2 গুণ হবে এখানে, এবং 3.2 গুণ হয়ে যে ভ্যালু বেরোবে সেটাই হবে আমার আনসার, তাই তো? তাহলে 1.75কে আমি 3.2 গুণ করবো, 1.75কে ইন্টু 3.2 দিয়ে গুণ করে দেবো। কীভাবে গুণ করবো, গুণ করাটা শেখো। দেখো 1কে আমি 1 লিখলাম, আর 0.75কে আমি কী লিখতে পারি না 1 + 0.75, আর 0.75কে আমি কী লিখবো 0.75কে আমি লিখতে পারি 75/100, 75/100, আর 75/100 দ্যাট ইজ 75/100 মানে হচ্ছে কত 3/4, ব্যাস হয়ে গেল আমার আনসার।
তাহলে দেখো 1 × 3.2 দ্যাট ইজ 3.2, আর 3/4 × 3.2 মানে হচ্ছে কি না 0.8 × 3 দ্যাট ইজ 2.4, আর 3.2 + 2.4 মানে হচ্ছে কত 5.6। দেখো এর থেকে সোজা গুণ আমার মনে হয় না আর কোথাও দেখতে পাবে বলে, ঠিক আছে? খুব সহজে তোমার আনসার এসে যাবে, যার জন্য তোমাকে কিন্তু গুণ করতে হবে না। 1.75 × 3.2 করার থেকে এই প্রসেসে গুণ করা কিন্তু অনেক ইজি। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্নে। গাইজ কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে এ ওয়াটার ট্যাঙ্ক ইজ ইন দ্য ফর্ম অফ এ কিউব অফ সাইড 2 মিটার। তাহলে একটি ওয়াটার ট্যাঙ্ক দেওয়া হয়েছে যেটি একটি কিউব আকৃতির বা ঘনক আকৃতির, যার প্রত্যেকটার সাইড 2 মিটার করে। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাব না ট্যাঙ্কের ভলিউম, ভলিউম অফ ট্যাঙ্ক, ভলিউম অফ ট্যাঙ্ক। তাহলে ভলিউম অফ ওয়াটার ট্যাঙ্ক কত হবে না আমরা জানি সাইডের কিউব করলে আমি ভলিউম পেয়ে যাই, তাহলে 2 এর কিউব। আচ্ছা মিটার আছে এখানে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার ট্রান্সফার করে নাও, তার মানে 200 এর হোল কিউব, এত কিউবিক সেন্টিমিটার হয়ে যাবে আমার কি ট্যাঙ্কটির ভলিউম। তাই 200-র কিউব মানে হচ্ছে কত না 8-এর পেছনে 6টি শূন্য, তাই তো? তাহলে এত কিউবিক সেন্টিমিটার আমি পেয়ে গেলাম ট্যাঙ্কের ভলিউম। এবার এই ট্যাঙ্কটি ভর্তি হচ্ছে কি একটি ইনলেট পাইপ দ্বারা। ইট হ্যাজ অ্যান ইনলেট, সেখানে ইনলেট ইন নয়, কথাটা হচ্ছে ইনলেট। It has an inlet pipe the shape of circle with radius 3.5 সেন্টিমিটার। তাহলে একটি ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটি কী হচ্ছে না একটি পাইপ দ্বারা ভর্তি হচ্ছে, ইনলেট পাইপ দ্বারা ভর্তি হচ্ছে। পাইপটা ধরো এখানে লাগানো আছে, এরকম জায়গায় ধরো পাইপটা লাগানো আছে, ঠিক আছে? বা মুখের উপরেই লাগানো আছে, সাপোজ এখানে লাগানো আছে, এরম হবে, এরম হবে। এবং এই পাইপটির মুখটা কি সার্কেলের আকৃতির, এবং এই সার্কেলের কী বলা হয়েছে রেডিয়াস বলা হয়েছে। তাহলে এই সার্কেলটার এরিয়া কত, মুখটির এরিয়া কত, কী করে পাবো না πr², πr²। তাহলে এই πr² দিয়ে কতটা জল পড়ছে সেটা আমি কী করে বার করবো না সবসময় মনে রাখবো যে কোনো একটি পাইপ দিয়ে কতটা জল পড়ছে সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর, ওই সার্কেলটির এরিয়া, ওই সার্কেলটির এরিয়া, তার সঙ্গে কী স্পিডে জল পড়ছে। তাহলে πr² সঙ্গে যদি স্পিড গুণ করে দিই তাহলেই আমি কোয়ান্টিটি অফ ওয়াটার পেয়ে যাব, যে পার সেকেন্ড বা পার ঘন্টা পার মিনিট যেরকম থাকবে স্পিডের সঙ্গে একক তার উপর ডিপেন্ড করছে। এখানে যে 2 মিটার/সেকেন্ড দেখতে পাচ্ছি আমি স্পিড, তাহলে 2 মিটার আমি প্রত্যেকটাকে সেন্টিমিটার করেছি, তাহলে এটাকে কি লিখতে পারি 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার/সেকেন্ড, তাই তো? তাহলে এই πr² ইন্টু এস করলে আমি কী পেয়ে যাবো প্রত্যেক সেকেন্ডে কতটা কোয়ান্টিটির জল ওই চৌবাচ্চাটাতে পড়ছে, ওয়াটার ট্যাঙ্কটিতে পড়ছে। তাহলে πr² ইন্টু এস করলে আমি কত পাবো না 22/7, পাইয়ের ভ্যালু লিখে ফেলো। আর এখানে কত আছে 3.5, তাহলে 35/10 লেখো, ইন্টু 35/10 ইন্টু কত 200। তাহলে এইটি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কতটা করে জল পড়ছে, প্রত্যেক সেকেন্ডে কতটা করে জল পড়ছে। আমি জানি না কত সেকেন্ড লাগবে, তাহলে একটু এন করে দাও। তাহলে এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটি কার সঙ্গে সমান হলো না টোটাল ওয়াটার ট্যাঙ্কের ভলিউমের সঙ্গে। ওয়াটার ট্যাঙ্কের ভলিউম কত 8-এর পেছনে 6টি শূন্য, তাই তো? কাটাকুটি হচ্ছে, দেখো 2টো শূন্য এখান থেকে কাটাকুটি হয়ে গেল, 2টো শূন্য কেটে দাও এখানে, বা হ্যাঁ এখানেই কেটে দাও। এখানে দেখতে পাচ্ছ 22, 10, এখানে দেখো 2কে দিয়ে 11, এখানে 2 5-এ 10, 5 7-এ 35, 7 কেটে গেল। এখানে দেখতে পাচ্ছি 2 5 10 7 35, তাহলে 77। তাহলে 77 n = হচ্ছে 80,000। তাহলে আমি এখান থেকে এনের ভ্যালু কী পেলাম না 80,000/77, এত সেকেন্ড। আমাকে মিনিটে নির্ণয় করতে হবে, মিনিটে। তাহলে মিনিটে করলে আমাকে কী করতে হবে, তাই তো? সেকেন্ড থেকে মিনিটে করে 60 দিয়ে ভাগ করবো, ব্যাস। তার মানে আমি দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে, এখানে 2কে দিয়ে 2 3 6, আর এখানে হচ্ছে 4000। তার মানে 4000 বাই কত 231, 4000/231 কত 4000/231। তাহলে 4000/231 করলে আমি কত ভ্যালু পাবো? আমি দেখতে পাচ্ছি এখানে একবার পুরোপুরি যাচ্ছে। তাহলে 4000 থেকে 400 থেকে 231 বিয়োগ করলে কত পাই না 400 থেকে 231 বিয়োগ করলে পাচ্ছি 169, তাই তো? তাহলে 100 মানে 1690, কতবার পুরোপুরি যাচ্ছে 7বার পুরোপুরি যাচ্ছে। তাহলে 17 মিনিট সামথিং, তার মানে হচ্ছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে পুরোপুরি ভাগ করার দরকার নেই, আমি অ্যাপ্রক্স বলেছি, আমাকে অ্যাপ্রক্স নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে অ্যাপ্রক্স ভ্যালু 17.3 মিটার আমি আনসার পেয়ে যাব, পুরোপুরি আমার নির্ণয় করার দরকারই নেই। ওকে, চলে আসি পরের প্রশ্ন।
বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু স্টেটমেন্ট, এই চারটে অপশানের মধ্যে ট্রু স্টেটমেন্ট নয় কোনটা। কী বলা হয়েছে, অল রেক্ট্যাঙ্গেল আর প্যারালোগ্রাম, ইয়েস প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে প্যারালোগ্রাম, তাই তো। রেক্ট্যাঙ্গেল কীরকম দেখতে হয়, এটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল যার একটি লেন্থ থাকবে, একটি ব্রেথ থাকবে এবং প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে, এটাই তো রেক্ট্যাঙ্গেল। এবং কী হবে, অপোজিট সাইড কী হবে, সমান হবে এবং সমান্তরালও হবে, অপোজিট সাইড কী হবে, সমানও হবে সমান্তরালও হবে, এবং এটাই হচ্ছে একটি প্যারালোগ্রাম বা সামান্তরিকের মেন ক্যারেক্টারিস্টিক, তাই তো। তাহলে যে চতুর্ভুজের অপোজিট সাইড কী হবে, সমান এবং সমান্তরাল হবে তাকেই আমরা প্যারালোগ্রাম বলতে পারি, তার মানে কি আয়তক্ষেত্র একটি প্যারালোগ্রাম, এবং সেটাই বলা আছে। নেক্সট অপশান বি, ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গল ডু নট বাইসেক্ট ইচ আদার, ঠিক আছে, মানে হচ্ছে কী বলা হয়েছে না, প্রত্যেকটি কর্ণ আমি যদি কর্ণগুলো ড্র করি তাহলে এরা যে পয়েন্ট ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটিতে কী হয়, এরা নিজেরাও বাইসেক্ট হয়, নিজেরাও সমান দুভাগে ভাগ হয়, তাই তো। তাহলে আমি যদি বলে দিই এটি হচ্ছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এবং এরা ও পয়েন্টে কী হয়েছে, এদের দুটি ডায়াগোনাল ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে আমি বলতে পারি যে এও সমান হচ্ছে ও সি এবং বিও সমান হচ্ছে ওডি, বিও সমান ওডি। এবং এটাই বলেছে, এখানে ভুল কথা বলেছে, এখানে বলেছে ডায়াগোনালস অফ রেক্ট্যাঙ্গেল ডু নট বাইসেক্ট ইচ আদার, এটা কখনো বাইসেক্ট করে না, না এটা ভুল, বাইসেক্ট করে, অ্যাকচুয়ালি বাইসেক্ট করে। তাহলে আমার আনসার কী চেয়েছি না, হুইচ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু স্টেটমেন্ট, তার মানে এটাই হচ্ছে আনসার, এটা একদমই ট্রু স্টেটমেন্ট নয়, এটা ফলস স্টেটমেন্ট। বাকি দুটো স্টেটমেন্ট কী বলা হয়েছে, অপোজিট সাইডস অফ রেক্ট্যাঙ্গেল ইজ অলওয়েজ কনগ্রুয়েন্ট অ্যান্ড প্যারালাল, অবভিয়াসলি অপোজিট সাইড কী হচ্ছে, সমান, কনগ্রুয়েন্ট মানে কি সমান, এবং তারা প্যারালাল বটে, প্রথমেই বলেছি আমি। সাম অফ এনি পেয়ার অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস অফ রেক্ট্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, দেখো এনি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে কী বোঝায়, দেখো এই দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, পাশাপাশি যে অ্যাঙ্গেলগুলো, পাশাপাশি অ্যাঙ্গেলগুলো সবসময় প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে বলেছি, 90 ডিগ্রি করে বলেছি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, তার মানে পাশাপাশি যে কোনো দুটো অ্যাঙ্গেল নিয়ে নিই তাদের কী হবে, যোগফল 180 হবে, যেমন এদের যোগফল কত 180, এদের যোগফল কত 180, এদের যোগফল কত 180, এদের যোগফল কত 180, তার মানে এটিও একটি সঠিক স্টেটমেন্ট, তার মানে অপশান বি হয়ে গেল কি আমার সঠিক আনসার, যেখানে একটি ভুল স্টেটমেন্ট বলা হয়েছে। চলে যাই নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8 কী বলা হয়েছে, দ্য রুটস অফ ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 আর ইকুয়াল ইফ, তাহলে কখন এই ইকুয়েশনটি দুটি রুট সমান হবে, তাই তো, সেটা আমরা নির্ণয় করতে হবে। দেখো আমরা কি জানি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, মানে একটি দ্বিঘাত সমীকরণ, এবং এই দুটোর রুটস যদি আলফা এবং বিটা হয়, তাহলে আমি বলতে পারি কি না, আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কি না মাইনাস বি বাই এ, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। আর আলফা বিটার ভ্যালু কী বলতে পারি না সি বাই এ, যেখানে বি এ বি সি কি না, বি হচ্ছে এক্সের কোফিশিয়েন্ট, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এবং সি হচ্ছে কি কনস্ট্যান্ট, ওকে। তাহলে সিমিলারলি এখানে যদি আমরা এই সমীকরণটির সঙ্গে এই সমীকরণটিকে যদি আমরা ম্যাচ করাই, তাহলে দেখতে পারবো এ এর ভ্যালু তো এই আছে, বি এর ভ্যালু কত আছে না 1, আর সি এর ভ্যালু এখানে বি আছে, তাই তো। তাহলে এখানে যদি আলফা আর বিটা দুটো রুট হয় এই ইকুয়েশনের, তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি না মাইনাস বি বাই এর জায়গায় আমরা কি লিখবো না, বি এর ভ্যালু কত এখানে 1, তার মানে 1 বাই এ মাইনাস 1 বাই এ। সিমিলারলি আলফা বিটার সমান কি লিখবো না, আলফা বিটার সমান লিখবো হচ্ছে সি বাই এ, মানে হচ্ছে এখানে বি বাই এ, ওকে। এবার বলেছে আলফা সমান বিটা হতে হবে, আমার যদি আলফা সমান বিটা হয় তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন আমায় খুঁজে বার করতে হবে, সেটাই হচ্ছে বুঝতে পারছি আমি চারটে অপশান থেকে, তাই তো। তাহলে এবার দেখো আলফা সমান বিটা যদি হয় তাহলে আলফার জায়গায় আমি বিটা বা বিটার জায়গায় আলফা লিখে দেবো, তাহলে দেখো ফ্রম ফার্স্ট ইকুয়েশন আমি কী বলতে পারি, এখান থেকে আমি কী বলতে পারি যে আলফা প্লাস আলফা মানে 2 আলফার ভ্যালু কত না মাইনাস 1 বাই এ, তাহলে সেখান থেকে আলফা ভ্যালু কত হবে না মাইনাস 1 বাই 2 এ, ইজ নট ইট। আর এখানে আলফা বিটার সমান হচ্ছে বি বাই এ, তাহলে কী লিখতে পারি, আলফার জায়গা বিটার জায়গায় আলফা লিখলে আমি বলবো আলফা স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে বি বাই এ, তাহলে আলফার সমান দেখতে পাচ্ছি মাইনাস 1 বাই 2 এ, তাহলে আলফা স্কোয়ার কত হবে না 1 বাই 4 স্কোয়ার, তাহলে 1 বাই 4 স্কোয়ার মানে কত বি বাই এ, তাহলে এ এখানে কেটে যাচ্ছে, পড়ে রইলো এ, তাহলে আলটিমেট কী হলো না এ বি, এ আর বি গুণ করলে এ বি পাবো, আর এখানে কত রইলো 1 বাই 4, তাহলে এবির ভ্যালু কত 1/4, তাহলে এবির ভ্যালু 1/4 কোথায় আছে অপশান এতে, তাহলে অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 9 কী বলা হয়েছে, ইফ 5 প্লাস এক্স 2x প্লাস 7 6x প্লাস 9 অ্যান্ড ওয়াই আর ইন প্রপোর্শন ওয়েন এক্স সমান 2 ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই,
যে যদি এই চারটি টার্ম প্রপোর্শনে থাকে এবং ওয়াই এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হয়, তাহলে ওয়াইকে আমরা কী বলতে পারি না ফোর্থ প্রপোর্শন। আর ফোর্থ প্রপোর্শনের ভ্যালু আমরা কী করে নির্ণয় করব না সেকেন্ড প্রপোর্শন ইন্টু থার্ড প্রপোর্শন বাই ফার্স্ট প্রপোর্শন করে, তাই তো। তাহলে দেখো সেকেন্ড প্রপোর্শনে কত ভ্যালু বলা আছে না সরি সেকেন্ডের কথা, হ্যাঁ 2x + 7, আর এক্সের ভ্যালু তো 2, তাহলে এক্সের ভ্যালু 2 এখানে একদম পুট করে দাও, তাহলে 2 × 2 4 + 7 দ্যাট ইজ 11। থার্ড প্রপোর্শন কত 6x + 9, তাহলে এক্সের ভ্যালু এখানে 2 পুট করে দিই, তাহলে কত 6 × 2 12 + 9 21। আর ফার্স্ট প্রপোর্শন কত 5 + x, মানে 5 + 2 7, তাহলে 7 × 3 = 21, 11 × 3 = 33 হয়ে গেল আমার কার ভ্যালু ওয়াই এর ভ্যালু। অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। তো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে, এক্স অ্যান্ড ওয়াই আর টু অ্যালয়েজ অফ গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম প্রিপেয়ার্ড বাই মিক্সিং দ্য মেটালস ইন দ্য রেশিও 5:2 অ্যান্ড 5:7। তাহলে এক্স আর ওয়াই হচ্ছে দুটো অ্যালয়, সেই অ্যালয়টা কীভাবে তৈরি করা হয়েছে না গোল্ড আর প্ল্যাটিনামকে মিশ্রণ করে, ঠিক আছে। যেখানে এক্সের মধ্যেও কী আছে না গোল্ড আর প্ল্যাটিনাম আছে, ওকে, যেটি রেশিও কত বলা হয়েছে না 5:2, এবং ওয়াইয়ের মধ্যেও কী আছে না গোল্ড আর প্ল্যাটিনাম আছে, যার রেশিও বলা হয়েছে 5:7, ঠিক আছে। এবার কি করা হলো না ইফ উই মেল্ট ইকুয়াল কোয়ান্টিটিস অফ অ্যালয়েজ, মানে এক্স এবং ওয়াইয়ের ইকুয়াল কোয়ান্টিটি মেল্ট করা হয়েছে টু ফর্ম এ থার্ড অ্যালয় জেড, এবং একটি থার্ড অ্যালয় জেড তৈরি করা হলো। তাহলে সেই থার্ড অ্যালয় জেডটিতে আমাকে গোল্ড আর প্ল্যাটিনামের রেশিও নির্ণয় করতে হবে, ইন দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ গোল্ড টু দ্য কোয়ান্টিটি অফ প্ল্যাটিনাম, ঠিক আছে। খুব ভালো করে দেখবো যে ফাইনাল কোয়ান্টিটিতে গোল্ড প্ল্যাটিনামের চেয়েছে না প্ল্যাটিনাম গোল্ড, আগেই যে প্ল্যাটিনাম থাকে তাহলে প্ল্যাটিনামের ভ্যালু কিন্তু আগে লিখবো, তাই খুব ভালো করে এই লাস্ট লাইনটি পড়বে তোমরা, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে এক্সের মধ্যে দেখতে পাচ্ছি গোল্ড প্লাস প্ল্যাটিনাম টোটাল কোয়ান্টিটি কত 7, এখানে 7 + 5 কত 12, তাহলে আমাকে কী বলা হয়েছে না এক্স আর ওয়াইয়ের ইকুয়াল কোয়ান্টিটি নেওয়া হয়েছে, তাহলে 7 আর 12 কি ইকুয়াল, তাহলে ইকুয়াল করো একে, তাহলে 7কে 12 দিয়ে গুণ করো আর 12কে 7 দিয়ে গুণ করো, ঠিক আছে। এবার 7কে 12 দিয়ে গুণ করা মানে হচ্ছে প্রত্যেকটা টার্মকে রেশিওর প্রত্যেকটা টার্মকে 12 দিয়ে গুণ করা, এখানেও 12 দিয়ে গুণ করবো, তাহলে 5 × 12 কত হয়ে গেল না 60, একবার লিখে দেবো এখানে 5 × 12 কত হয়ে গেল 60। এবার দেখতে পাচ্ছি এখানে 7কে 12 দিয়ে গুণ করবেন, 2কেও 12 দিয়ে গুণ করতে হবে, মানে 2 × 12 করলে কত 24। সিমিলারলি আমি এখানে কি দেখতে পেয়েছিলাম ক দিয়ে গুণ করছি না 7 দিয়ে গুণ করছিলাম এখানে, তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 35, আর এখানে 7কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 49, ব্যাস। তাহলে এখানে এবার দেখতে পাচ্ছি যার এক্স আর ওয়াই কিন্তু ইকুয়াল কোয়ান্টিটি হয়ে গেছে, তাহলে এক্স আর ওয়াই যোগ করে নতুন যে অ্যালয়টি তৈরি হয়েছে সেটি হচ্ছে জেড, তাহলে জেডের মধ্যে গোল্ড কত থাকবে না 60 + 35 মানে হচ্ছে কত 95, আর 24 + 49 মানে 50 প্লাস কত 23 দ্যাট ইজ কত 73, তবে 95 + 73 দ্যাট ইজ অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তাহলে জেডের মধ্যে গোল্ড আর প্ল্যাটিনামের রেশিও কত 95:73। তাহলে এই হলো আজকের টোটাল 10টি প্রশ্নের সমাধান, এবং 10টি একদম ভিন্ন স্বাদের প্রশ্ন, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা ভিন্ন স্বাদের 10টি প্রশ্ন করে নিয়ে আসবো, যেখানে তোমাদের অনেক কিছু শেখার থাকবে। তো আবার দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ অবশ্যই আমাদের আরপি ম্যাথস গুরুকুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যাবে, কারণ এই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু আমরা সেখানে অবশ্যই পোস্ট করে দেবো, ঠিক আছে। তোমরা সেখানে ডাউনলোড করতে পারবে এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো আজকের জন্য এখানেই ক্লাস শেষ করলাম, গুড নাইট।